অর্থনীতির দিক দিয়ে চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় সমৃদ্ধশালী দেশ, কিন্তু মাত্র 40 বছর আগেও তারা ছিল পৃথিবীর গরিব দেশগুলোর তালিকায়। 60-এর দশকে চীন আফ্রিকান অনেক দেশের চেয়েও গরিব ছিল, কিন্তু শেষ এই 40 বছরে দেশটি তার অর্থনীতিকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। 1978 সালে চীনের জিডিপি ছিল $150 বিলিয়ন, যেখানে 2017 সালে তা দাঁড়িয়েছে 12.28 ট্রিলিয়নে। 1979 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রতি 8 বছরে গড়ে চীন তার অর্থনীতির আকার দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। 1980 সাল থেকে 2012 সালের মধ্যে দেশটির 80 কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠেছে। আজকে আমরা আলোচনা করব চীন কিভাবে এত স্বল্প সময়ে তার অর্থনীতিকে এতটা শক্তিশালী করে গড়ে তুলল। এজন্য আমাদের যেতে হবে অনেকটা পেছনে। চীনের গৃহযুদ্ধ। চীনের গৃহযুদ্ধ চলে 1927 সাল থেকে 1949 সাল পর্যন্ত। চাইনিজ ন্যাশনালিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টি অফ চায়নার মধ্যকার এই যুদ্ধে শেষ পর্যন্ত কমিউনিস্ট পার্টি জয়লাভ করে এবং গঠিত হয় পিপলস রিপাবলিক অফ চায়না। তখনকার কমিউনিস্ট পার্টির লিডার ছিলেন মাও সেতুং। তিনি ক্ষমতায় ছিলেন 1949 থেকে 1976 সাল পর্যন্ত। তার শাসনামলে চীনের অর্থনৈতিক অবস্থা ছিল বেশ ভঙ্গুর। তার আমলেই চীনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। 1949 থেকে 1961 সাল পর্যন্ত চলা এ দুর্ভিক্ষে শুধুমাত্র সরকারি হিসেবেই 15 মিলিয়ন মানুষ মারা যায় এবং বেসরকারি হিসাবে মারা যায় প্রায় 15 থেকে 40 মিলিয়ন মানুষ। মাও সেতুংয়ের অর্থনৈতিক নীতিমালা ছিল ভুল ও ত্রুটিপূর্ণ। তার আমলে চীনের সাথে বৈদেশিক বাণিজ্যের তেমন কোনো সম্পর্ক ছিল না অন্যান্য দেশের। কৃষিতেও পিছিয়ে ছিল চীন। সে সময় চীন সরকার কৃষকের উৎপাদিত শস্য যা ইচ্ছা মূল্যে কিনে নিত। ফলে কৃষক শোষণের শিকার হয় এবং অর্থনীতি দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে। নতুন এক অধ্যায়ের সূচনা। 1978 সালে চীনের ক্ষমতায় আসেন দেং জিয়াওপিং। তিনি ক্ষমতায় এসে চীনের ভঙ্গুর অর্থনীতির হাল ধরেন। তিনি চীনের ভুল অর্থনৈতিক নীতিগুলো ধরতে পারেন এবং অর্থনীতিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন। বর্তমান চীনের যে অর্থনৈতিক সমৃদ্ধি আমরা দেখি সেটি শুরু হয় দেং জিয়াওপিং এর হাত ধরেই। তিনি চীনের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত করার পরিকল্পনা করেন, যার ধারাবাহিকতায় বর্তমানে 78 কোটির বেশি দক্ষ জনগোষ্ঠী রয়েছে চীনে। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এক দম্পতি এক সন্তান নীতি প্রয়োগ করেন। জিয়াওপিং প্রথমে কৃষি ব্যবস্থায় পরিবর্তন আনেন। তখন থেকে কৃষকরা নিজেদের পছন্দ মতো শস্য চাষ করতে পারত এবং উৎপাদিত শস্য তারা খোলা বাজারে বিক্রি করতে পারত। ফলে বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায়। ফলশ্রুতিতে কৃষকদের অবস্থা আস্তে আস্তে উন্নত হয়। এর সাথে সাথে জিয়াওপিং নজর দেন ক্ষুদ্র কুটির শিল্পের দিকে। 1980 সালে ব্যক্তি বিনিয়োগের অনুমোদন দেয় চীন সরকার। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যেসব পণ্যের যোগান দিতে ব্যর্থ হতো সেসব পণ্যের যোগান দেওয়া শুরু করে ব্যক্তি মালিকানাধীন ক্ষুদ্র কুটির শিল্পগুলো। ফলে শিল্পক্ষেত্রেও চীন আস্তে আস্তে এগিয়ে যায়। দেং জিয়াওপিং পরিবর্তন আনেন চীনের ব্যাংকিং ব্যবস্থাতেও। 1978 সালের আগে চীনে পিপলস ব্যাংক অফ চায়না নামে একটি মাত্র ব্যাংক ছিল, যেটি একই সাথে কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যবসায়ী ব্যাংক হিসেবে কাজ করত। 1978 সালের পর ব্যাংকটি একটি অত্যাধুনিক ব্যাংকিং নীতিমালা তৈরি করে এবং গঠিত হয় সমবায় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং বীমা সংস্থা। ফলে অর্থনৈতিক চাকা আরও গতিশীল হয়। দেং জিয়াওপিং বৈদেশিক বাণিজ্যের নীতিতেও পরিবর্তন আনেন। তখনকার চীনে শ্রম সস্তা থাকায় বিদেশি বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগের প্রতি আকৃষ্ট হয়। দেং জিয়াওপিং চীনকে আরও বিনিয়োগ বান্ধব করে গড়ে তোলেন। ফলে আস্তে আস্তে কৃষি নির্ভর দেশটি অর্থনীতি শিল্প নির্ভর হয়ে ওঠে। চীনকে বিনিয়োগ বান্ধব করার জন্য চীন সরকার বিভিন্ন জোন তৈরি করে অর্থনৈতিক জোন, টেকনিক্যাল ডেভেলপমেন্ট জোন, উপকূলীয় অর্থনৈতিক উন্নয়ন জোন প্রভৃতি। ফলে চীনের প্রতি বিনিয়োগকারীরা আরও আকৃষ্ট হয় এবং চীন পণ্য উৎপাদন ও রপ্তানিতে পায় এক অভাবনীয় সাফল্য। 80-র দশকে চীনে শিল্পায়ন ও নগরায়ন ব্যাপকভাবে শুরু হয়। 1960 থেকে 1978 সাল পর্যন্ত দেশটির 16.2% থেকে 18.6% মানুষ শহরে বাস করত। 2000 সালে এটি বেড়ে দাঁড়ায় 35.9% এবং 2011 সালে হয় 50.5%। দ্রুত শিল্পায়নের ফলে মানুষ শহরমুখী হয় এবং মাথাপিছু আয়ও বৃদ্ধি পায়। চীনের দ্রুত উন্নয়নের আরেকটি কারণ এর গ্রোস ডোমেস্টিক সেভিং এর উচ্চমান। এটি মোট জিডিপি ও মোট খরচ ব্যয়ের মধ্যকার পার্থক্য। অর্থাৎ মোট জিডিপি যদি হয় 100 টাকা আর মোট খরচ যদি হয় 60 টাকা, তাহলে গ্রোস ডোমেস্টিক সেভিং হবে 40 টাকা। এর মান যত উচ্চ হবে মানুষের বিনিয়োগের ক্ষমতা তত বাড়বে। আশ্চর্যজনক হলেও সত্য যে চীনের গ্রস ডোমেস্টিক সেভিং এর মান অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। এছাড়াও চীনের সরকার ব্যবস্থা সমাজতান্ত্রিক হওয়ার ফলে আমলাতান্ত্রিক জটিলতা কম, তাই যে কোনো সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা সম্ভব হয়। এছাড়া চীনের কেন্দ্রীয় যে কোনো সিদ্ধান্ত খুব কঠোরভাবে বাস্তবায়ন করা হয়।
অর্থাৎ কৃষি বাজার উন্মুক্তকরণ, কুটির শিল্পের উন্নতি, ব্যক্তি বিনিয়োগের স্বাধীনতা, বৈদেশিক বিনিয়োগ, আধুনিক ব্যাংক ব্যবস্থা, দ্রুত শিল্পায়ন ও নগরায়ন, অর্থনৈতিক জোন তৈরি, দক্ষ জনগোষ্ঠী, গ্রোস ডোমেস্টিক সেভিং এর উচ্চমান, এসব কারণেই চীন গত 40 বছরে অর্থনীতিতে অভূতপূর্ব সাফল্য লাভে সক্ষম হয়েছে। চীনের বৃহৎ শিল্পগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন, অপরিশোধিত তেল উৎপাদন, সিমেন্ট, আয়রন, স্টিল, কয়লা শিল্প, অটোমোবাইল শিল্প প্রভৃতি। উল্লেখ্য, চীন পুরো পৃথিবীর প্রায় 60% সিমেন্ট একাই তৈরি করে। এছাড়া চীন পৃথিবীর 1 নম্বর রপ্তানিকারক দেশ। বর্তমানে অর্থনীতির দিক দিয়ে আমেরিকা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী দেশ। তবে ভবিষ্যতে পৃথিবীর অর্থনৈতিক পরাশক্তি কে হতে যাচ্ছে সেটা সময়ই বলে দিবে।